ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে প্রাণী টিস্যু। এই প্রাণী টিস্যু আমরা উদ্ভিদ টিস্যু পড়ছিলাম। উদ্ভিদ টিস্যু হচ্ছে ফ্লোয়েম আর জাইলেম ছিল। তো ওই যে আবার সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু এরকম কয়েক টাইপের ছিল উদ্ভিদ টিস্যু। তারপরে প্রাণী টিস্যু, আহ, এটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে। তো টিস্যুর যে নর্মাল বৈশিষ্ট্য ছিল, টিস্যুর ৩টা বৈশিষ্ট্য ছিল। টিস্যু হওয়ার জন্য ৩টা বৈশিষ্ট্য দরকার। একটা হচ্ছে একগুচ্ছ কোষ, একগুচ্ছ কোষ হবে, তার মানে অনেকগুলা কোষ একসাথে হবে। পরের পয়েন্ট হচ্ছে এরা একই স্থান থেকে উৎপন্ন হবে, তার মানে এদের উৎপত্তি স্থলটা একই। উৎপত্তি স্থল একই। উৎপত্তি, ওয়ালাইকুম আসসালাম। উৎপত্তি স্থল একই। আচ্ছা, আর ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে এরা সবাই মিলে একটা নির্দিষ্ট কাজ করবে। একটি নির্দিষ্ট কাজে নিয়োজিত এরা সবাই মিলে। হ্যাঁ, তাহলে টিস্যু হওয়ার জন্য একগুচ্ছ কোষ হওয়া লাগবে, একসাথে অনেকগুলা কোষ, তারা একই জায়গা থেকে উৎপন্ন হবে এবং একটা নির্দিষ্ট কাজে নিয়োজিত থাকবে। রূপম, পেজ নাম্বার হচ্ছে 33, 33 নাম্বার পেজ, ওখানে আমরা কথা বলতেছি আজকে। তো এই টিস্যু নিয়ে যেখানে আলোচনা করা হয়, জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাকে হিস্টোলজি বলে বা টিস্যু তত্ত্ব বলে। হিস্টোলজি বা টিস্যু তত্ত্ব। তো আমাদের বডিতেও এরকম টিস্যু আছে কয়েক প্রকার। তো এই টিস্যুগুলাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। আমি একটু লিখতেছি। আমাদের বডিতে টিস্যু বা প্রাণীদের বডিতে টিস্যু, এই মুছবো এই 3টা হয়েছে সবার লেখা? আমি মুছবো নাকি? ওকে। তো আমাদের বা প্রাণীদের বডিতে যে টিস্যু আছে সেটা 4টা টাইপের। প্রথমটা হচ্ছে আবরণী টিস্যু। আবরণী টিস্যু, বা এটার আরেকটা নাম হচ্ছে অ্যাপিথেলিয়াল টিস্যু, বা এটাকে অ্যাপিথেলিয়াল টিস্যু বলে। অ্যাপিথেলিয়াল টিস্যু। সেকেন্ডটা হচ্ছে যোজক টিস্যু। যোজক টিস্যু, বা এটাকে কানেকটিভ টিস্যু বলে। কানেকটিভ টিস্যু। তারপর হচ্ছে পেশি টিস্যু। পেশি টিস্যু, এটাকে মাসকুলার টিস্যু বলে। মাসকুলার টিস্যু। আর একদম লাস্ট যেটা, সেটার নাম হচ্ছে স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু, বা এটাকে নার্ভ টিস্যু বলে, বা নার্ভ টিস্যু। ওকে, এই 4টা টাইপের টিস্যু আমরা এই আজকে আবরণী টিস্যুগুলা নিয়ে পড়বো মেইনলি। একই সাথে কিছু ভিডিও দেখব, এগুলা দেখতে কেমন এক্স্যাক্টলি সেগুলাও দেখব। এই সাদিয়া আসিস, আমরা মনে হয় এগুলা 2 নাম্বার চ্যাপ্টারে এগুলা বাদ দিয়ে আসছিলাম আগে, কোচিং এ পড়াই নেই। এটা পড়াইছি শিওর? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভিডিও দেখাইছিলাম কোনো? আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকবার একটু দেখ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে পড়াচ্ছি, সমস্যা নেই, বাদ দে। আচ্ছা ওকে, তাইলে এইবার এই আবরণী টিস্যু, এরা
দেখতে কেমন হবে বা কিভাবে থাকে একটু বলতেছি। তো আমরা এখন এই আবরণী টিস্যু বা অ্যাপিথেলিয়াল টিস্যু নিয়ে পড়ব। আবরণী টিস্যু। তো এগুলার মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে এই টিস্যুতে যে কোষগুলো আছে এই কোষগুলো একটা আরেকটার গায়ে লেগে থাকবে পুরাপুরি এবং তার একটা পর্দার উপরে সাজানো থাকবে। এই টিস্যুর কোষগুলা একটা আরেকটার সাথে গায়ে লেগে থাকবে এবং তারা একটা পর্দার উপরে সাজানো থাকবে। যে পর্দাটার উপরে সাজানো থাকে সেইটাকে বলা হয় ভিত্তি পর্দা। যে পর্দাটার উপরে সাজানো থাকে সেটাকে বলা হয় ভিত্তি পর্দা। আর এই আবরণী টিস্যুর কোষগুলা তাইলে এটার বৈশিষ্ট্য হচ্ছে মানে মেইন ২ টা বৈশিষ্ট্য যে কোষগুলো একদম গায়ে, গায়ে লেগে থাকবে ঘন সন্নিবেশিত হয়ে। আর এরা আ ওই ভিত্তি পর্দার উপরে সাজানো থাকবে। তো এইটা যদি আমি আ আকৃতি মানে গঠন, অবস্থান আর কাজের অ উপরে ভিত্তি করে কয়েকটা ভাগে এটাকে ভাগ করা যায়। ১ম টা হচ্ছে স্কোয়ামাস। ১ নাম্বারটা হচ্ছে স্কোয়ামাস। মাস এপিথেলিয়াল টিস্যু। তো এইটার কোষগুলা দেখতে কেমন? আমি একটু আঁকতেছি। এগুলা হচ্ছে এই যে ভিত্তি পর্দা যেটা হচ্ছে বেজ লাইন এরকম একটা পর্দা তার উপরে সাজানো থাকবে কোষগুলা। তো এই পর্দাটা আঁকতেছি আমি। কোষগুলা হচ্ছে চ্যাপ্টা আকৃতির। কিভাবে আঁকা লাগবে একটু দেখাই দিচ্ছি। কেউ আঁকতে না পারলে বলিস। এই কোষগুলো অনেকটা ষড়ভুজাকার আর এদের মধ্যে নিউক্লিয়াস থাকবে। তাইলে এটা হচ্ছে ভিত্তি পর্দা। এই পর্দাটার উপরে এরা সাজানো আছে। ভিত্তি পর্দা কোষগুলা চ্যাপ্টা। আমরা উপর থেকে দেখতেছি ভিউ। উপর থেকে ভিউ দেখলে কোষগুলা চ্যাপ্টা আর কি। হ্যাঁ, এই পর্দার উপরে এরা সাজানো আছে। তো কোষগুলা মাছের আঁশের মতো অনেকটা চ্যাপ্টা থাকে। এই জন্য এটার নাম ওই স্কোয়ামাস হয়েছে। আর এদের নিউক্লিয়াসটা আকৃতিতে বড়। আর এরা কই কই থাকে সেগুলো একটু দেখাচ্ছি, বলতেছি। এটুকু আঁকা হয়েছে সবার? ওই সবার। ওকে ওকে ওকে। তাহলে এরা কই কই থাকে এটা একটু বলতেছি। এরা যেহেতু আবরণ দিবে তো এরা বিভিন্ন আহ, অঙ্গের প্রাচীরে থাকবে আর কি। তো এরা সেই প্রাচীরে আবরণ হিসেবে আহ, কিভাবে থাকবে কয়েক জায়গায় থাকবে সেটা একটু দেখাচ্ছি। একটা উদাহরণ দেওয়া আছে তোদের বই, সেটা হচ্ছে বৃক্কের বোম্যান্স ক্যাপসুল। বৃক্কের মধ্যে আমাদের বৃক্কের মেইন কাজ হচ্ছে ইউরিন উৎপাদন করা। তো বৃক্কের মধ্যে একটা নালী আছে যেটার নাম হচ্ছে নেফ্রন, যেটা বৃক্কের সবচেয়ে ছোট একক, যেটা দিয়ে বৃক্ক মেইনলি তৈরি। তো এই নেফ্রন নালীটা ওটা আমরা আবার ওই চ্যাপ্টারে গিয়ে পড়বো, রেচন চ্যাপ্টারটায় গিয়ে পড়বো সেটা। এই নালীটার একটা অংশ এরকম পেয়ালার মতো, তারপরে এখান থেকে
নালীটা আবার এরকম যাইতে থাকে আর কি নালীটা। এই যে এইখানে এই অংশটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। দেখাবো একটু পরে। এটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, বৃক্কের মধ্যে থাকে বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুল। এই প্রাচীরটা অনেকটা ছাঁকনির মতো কাজ করে, মানে রক্ত থেকে ময়লাগুলাকে ছেঁকে এইখানে পাঠায় দেয়। ওকে, ওই যেগুলা অদরকারি অংশ সেগুলা ছেঁকে এইখানে পাঠায় দেয়। তো এইখানে এসে এই যে রক্তনালী, এরকম রক্তনালী এখানে প্রবেশ করে রক্তনালীগুলো অনেকগুলা ভাগে ভাগ হয়ে আবার এই দিক দিয়ে বেরোয় আসে। এখানে অনেকগুলা ভাগ হয়ে যায় রক্তনালী, ছোট ছোট নালীতে ভাগ হয়। তো এইখান থেকেই এই ছাকন প্রক্রিয়ায়, এই অংশতে ছাকন প্রক্রিয়া, এখান থেকে ময়লাগুলা যেগুলা দেহের বিভিন্ন বর্জ্য পদার্থ সেগুলো এইখানে প্রবেশ করে। তার মানে এইটার প্রাচীরে যে কোষগুলা থাকে, এই বোম্যান্স ক্যাপসুলের যে গায়ে, আই মিন এখান দিয়ে যে কোষগুলো আছে, এখান দিয়ে যে কোষগুলো আছে, এই কোষগুলা এই স্কোয়ামাস আবরণী টিস্যু, এটা একই সাথে ছাকনির কাজও করতে পারে, ছাকনের কাজও করতে পারে। আচ্ছা, সবাই কি একটু বুঝছিস? আচ্ছা, পরে দেখি, সমস্যা নাই, তাহলে ভিডিও দেখাবো তখন দেখি। আচ্ছা, এবার আসি, মানে এই যে এটার ভিতরে কি আঁকছি ওটা, মানে নালী এসে ভাগ হয়ে গেছে, রক্তনালী এসে ওইটা আবার ছোট ছোট আরো কিছু নালীতে ভাগ হয়েছে। ওই নালী থেকে এই রক্ত থেকে ময়লাগুলা ছেঁকে এটার ভিতরে চলে আসে। তো এইটার প্রাচীরে এই স্কোয়ামাস আবরণী টিস্যু পাওয়া যায়। ওকে, তারপরের টিস্যুটাতে যাচ্ছি, সেটার নাম হচ্ছে কিউবয়েডাল আবরণী টিস্যু। তো পরেরটা হচ্ছে কিউবয়েডাল। এটা মুছলাম, ওই চিত্রটা থাক, লাগবে আরো। আচ্ছা, পরেরটা হচ্ছে 2 নাম্বারটা। এই রূপম, বুঝতেছিস নাকি? ওকে, কিউবয়েডাল। কিউবয়েডাল আবরণী টিস্যু। এই কিউবয়েডাল শব্দটা আসছে কিউব থেকে। কিউব মানে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ উচ্চতায় প্রায় সমান হয়। যখন যখন দৈর্ঘ্য, কিউব একটা ঘনকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে কোষগুলো এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় প্রায় সমান হবে। তো এরকম হলে তখন সেটাকে কিউবয়েডাল বলবো। তো এইখানেও নিচে সবসময় ভিত্তি পর্দা থাকবে। তো নিচে বেজলাইনটাকে আমি আলাদা করে আঁকতেছি, এরকম ভিত্তি পর্দা সবগুলাই থাকবে, কারণ এই আবরণী টিস্যুর ব্যাপারটাই ছিল, বৈশিষ্ট্যটাই ছিল যে এরা ভিত্তি পর্দার উপরে কোষগুলা সাজানো থাকে। আচ্ছা, আমি আঁকা শেষ করি, তারপরে তোরা। তো এটাও সেই ঘনকাকৃতি। আর এটা হচ্ছে ওই ষড়ভুজ আকৃতির শেপ, কোষগুলার শেপ হচ্ছে সেই ষড়ভুজ আকৃতির মতো। আমি কয়েকটা দেখাইলাম, সবগুলা দেখাইলাম না, এখানে আরো দেখানো যাবে চাইলে, এই কয়টা থাকুক। আচ্ছা, তো এইটার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় কোষগুলা মোটামুটি সমান, যদিও আমার পুরাপুরি এখানে সমান আসে নাই। আরেকটা দিয়ে দেবো।
ওকে, তো এই কিছু মানে আমি কোষটার সাইড কেটে দেখাচ্ছি। এই পুরাটাই একটা কোষ, এই যে এই পুরাটা একটা কোষ, মানে কোষগুলা দেখতে অনেকটা এরকম শেপ। তো উপর থেকে যদি দেখি, একটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াস আর কি। উপর থেকেও তুই নিউক্লিয়াস দেখাইতে পারিস, পাশ থেকেও দেখাইতে পারিস। পাশ থেকে দেখাইলাম আর কি। কথা বুঝছিস কি? মানে দৈর্ঘ্য আর প্রস্থ উচ্চতায় মোটামুটি সেম এরা। আচ্ছা, তো এবার আসি। তো এই ক্ষেত্রে এই এগুলা এক একটা কোষ, আর প্রত্যেকটা কোষে এক একটা করে নিউক্লিয়াস আছে। এই যে আমি এটার জন্য এটা দেখাইছি, ওইটার ভিতরেরটা তুই এখানে দেখাইতে পারিস, যে ভিতরের কোষের নিউক্লিয়াসটা ওখানে। হ্যাঁ, সমস্যা না। অথবা নিউক্লিয়াস ভিতরে আছে, এভাবেও চিন্তা করতে পারিস। আচ্ছা, এখন কথা হচ্ছে এই এই কোষগুলার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম হওয়ার কারণে এদেরকে কিউবয়েডাল বলা হচ্ছে বা কিউব শেপের বলা হচ্ছে। আর এরা কোথায় থাকে? এরা থাকে হচ্ছে বৃক্কের এই একই জিনিস। এই যে নেফ্রন, যেটা নেফ্রনের অনেকগুলো অংশ আছে, তো প্রথম অংশটা এরকম। এই যে নেফ্রনের প্রথম অংশটা এইটুক। এই নালীটার একটা নাম আছে, এটাকে বলা হয় নিকটবর্তী পেঁচানো নালিকা। তারপরে একটা ইউ শেপের নালী থাকে, তারপরে একটা ইউ শেপের নালী থাকে। আমি যদি এখানে আঁকি, এরকম এই অংশটা একটা ইউ আকৃতি হয়ে যায় আস্তে আস্তে, একটু চিকন হয়ে এখানে ইউ শেপ হয়ে যায়। ইউ শেপ হয়ে আরেকবার এখানে এটা, ওয়েট, তারপরে আরেকবার এরকম একটা প্যাচ নেয়, তারপরে গিয়ে একটা নালীর মধ্যে প্রবেশ করে। এই নালীর মধ্যে আরো কয়েক জায়গায় প্রবেশ করে এরকম নেফ্রন। তো এই নালীটাকে, এগুলো আমরা ওই বৃক্ক চ্যাপ্টারে গিয়ে পড়বো। এই নালীটার নাম হচ্ছে সংরাহী নালিকা। সংরাহী নালিকা বা সংগ্রাহক নালিকাও বলে, সংগ্রাহক নালিকা। তো এই নালিকাটা কি করে অ্যাকচুয়ালি, যে এখানে যে নিউরনটা সরি নিউরন বলতেছি, ইউরিনটা যে উৎপন্ন হইলো, সেই ইউরিনটা এখানে গিয়ে এই নালীর মধ্যে গিয়ে সব জায়গা থেকে এরকম সবগুলা এই নেফ্রন থেকে নিউরন, এই সরি ইউরিন উৎপন্ন হয়ে ওখানে গিয়ে জমা হইতে থাকে, ও কালেক্ট করে, এজন্য ওইটাকে সংগ্রাহক নালিকা বলে। তো এই সংগ্রাহক নালিকার যে প্রাচীরে আছে, সংগ্রাহক নালিকার যে প্রাচীর, এটার প্রাচীরে যে কোষগুলো আছে, আমি অন্য কালার দিয়ে দেখাই। এটার প্রাচীরে যে কোষগুলো আছে, সেই কোষগুলা এই টাইপের কোষ হবে, আই মিন কিউবয়েডাল টাইপের কোষ হবে। এবং এই কোষগুলা পরিশোষণ করতে পারে, একই সাথে আবরণ দিচ্ছে। আগেরটা আবরণ আর ছাঁকনির কাজ করত, এবার সে আবরণ দিবে, একই সাথে পরিশোষণ করতে পারবে। মানে এখান দিয়ে যখন ওই ইউরিনটা নেমে যাবে, মূত্রথলিতে যাবে, তখন এটা কি করবে, ওই ইউরিনের মধ্যে যত প্রয়োজনীয় কিছু পানি সেগুলো শোষণ করে নিবে, পানি আর খনিজ লবণ সেগুলো সে শোষণ করে নিবে। ঠিক আছে, সবাই বুঝছি সেটুক? মানে বললাম যে এখানে তো ইউরিন উৎপাদন হচ্ছে মেইনলি। তো ইউরিনটা উৎপাদন হয়ে যখন এখানে আসবে, একদম লাস্ট মোমেন্টে এইটা দিয়েই সে চলে যাবে ওই মানে আর কি এই পথ দিয়েই সে মূত্রথলিতে গিয়ে জমা হবে। তো সেইটা যখন যাবে এইখানে, ইউরিনের মধ্যে যে প্রয়োজনীয় পানি যদি থেকে থাকে, আরো কিছু পানি এখানে শোষণ হয়ে যাবে। তো এই সংগ্রাহক নালিকা তার মানে একই সাথে আবরণ দিচ্ছে, এই সংগ্রাহক নালিকার প্রাচীরে যে কোষগুলো আছে কিউবয়েডাল, একই সাথে আবরণ দিচ্ছে, আবার পরিশোষণের কাজটাও করতেছে, এটা বলছে। আর এটুক বুঝছিস? ওকে, এবার আসি কলামনার বা স্তম্ভ আকৃতি আর কি, কলামের মতো থাকবে, কলাম শেপ।
3 নাম্বার হচ্ছে কলামনার। আচ্ছা, পরেরটা ছিল হচ্ছে কলামনার বা হচ্ছে স্তম্ভাকার, যেটার মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থের তুলনায় উচ্চতা বেশি হবে, কোষগুলার উচ্চতা বেশি হবে। এই এত শব্দ আসে কারটা থেকে, মিউট করতো। কলামনার টিস্যু, কলামনার আবরণী টিস্যু আর কি, বা স্তম্ভাকার। তো এরা অনেকটা কলামের মতো দেখতে হবে, কলাম শেপ, মানে এটারও ভিত্তি পর্দা থাকবে। তো এখানে কেউ কোষগুলো এরকম লম্বা লম্বা শেপের হবে, কলাম শেপের মতো। অথই আসিস? সাদিয়া কেমন আছিস? তো কোষগুলো এখানে লম্বা লম্বা শেপের হবে। তো এগুলার এরকম, হ্যাঁ হ্যাঁ অন করছি অন করছি। এটা হচ্ছে বেজ লাইন, নিচে ভিত্তি পর্দা। তো এই কোষগুলোর উচ্চতাটা কিছুটা বেশি দৈর্ঘ্য আর প্রস্থের তুলনায়। স্তম্ভের মতো এরা সরু আর লম্বা। এরা কোথায় থাকে? এই যে আমরা খাদ্য পরিপাক চ্যাপ্টারে অন্ত্র পড়ছিলাম, যে ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র, সেই অন্ত্রের অন্তঃপ্রাচীর, প্রাচীর আবার দুইটা টাইপের। মানে এই যে ধর যে কোনো একটা নালীর শেপে যদি এরকম নালী শেপের কিছু একটা হয়, বা কোনো একটা ইসের দ্বিস্তর বিশিষ্ট প্রাচীর হয়, ধর পাকস্থলীর প্রাচীর, পাকস্থলীর মধ্যে এরকম ছিল, মানে আমি উদাহরণ দিচ্ছি, পাকস্থলীর প্রাচীর যদি দেখাই, এই যে ভিতরের যে প্রাচীরটা এটা এরকম একটা লেয়ার, এখানে আরেকটা লেয়ার, এই বাইরেরটা হচ্ছে বহিঃপ্রাচীর, ভিতরেরটা হচ্ছে অন্তঃপ্রাচীর, এরকম। তো এই ক্ষুদ্রান্ত বা বৃহদন্ত্র এইসবেরও প্রাচীর, বাইরে একটা লেয়ার, ভিতরে একটা লেয়ার, তারপরে মাঝখানে ফাঁকা জায়গা। তো এইসব নালীর ক্ষেত্রে এই ভিতরের প্রাচীরটাকে বলে অন্তঃপ্রাচীর। এইখানে যে কোষগুলা থাকে, এই অন্তঃপ্রাচীরের দেয়ালে যে কোষগুলা থাকবে, সেই কোষগুলা হবে এই শেপের, এই শেপের কোষ হবে। এইখানে যে কোষগুলা থাকবে সেগুলা হবে এই শেপের। এই কোষগুলা কি কি করে? একই সাথে সে যেহেতু আবরণ দিচ্ছে, তার মানে সে রক্ষণের কাজ করতেছে আর কি, প্রোটেকশন দিচ্ছে। একই সাথে সে শোষণ করতেছে। অন্তঃপ্রাচীরে আমরা দেখছিলাম খাবারের মধ্যে পুষ্টি শোষণ হয়, ওখানে ওখানেই ওই অন্ত্রের প্রাচীরের মধ্যে আমরা ক্ষুদ্রান্তের প্রাচীরে দেখছিলাম পুষ্টিগুলা শোষণ হচ্ছে, বিভিন্ন গ্লুকোজ, তারপর হচ্ছে ওই খাবার ভাঙার পরে ওখানে গিয়ে শোষণ হচ্ছিল। আর আরেকটা কাজ করে সেটা হচ্ছে ক্ষরণ। সেটা অন্তঃপ্রাচীরের কোষ থেকে কিছু আন্তরিক রস ক্ষরণ হইতো, তারপরে ধর আমাদের চামড়ার নিচে যে ঘাম গ্রন্থি বা তেল গ্রন্থি এইসব যে আছে, ওখানেও যে কোষগুলো আছে এগুলা এই টাইপের কোষ, সেগুলা থেকে কিছু রস খরিত হইতে পারে। কথা কি বোঝা গেল? সবাই কি বুঝছিস এইটুক? আচ্ছা, ওকে। এইবার আজকের শেষ পার্টটুকু, মানে আবরণী টিস্যুগুলাকেই এতক্ষণ যেটার উপরে ভাগ ভাগ করতেছিলাম সেটা হচ্ছে আকার আকৃতি গঠনের উপরে। আর এখন হচ্ছে ভিত্তি পর্দার উপরে তারা কয় স্তরে সাজানো আছে, মানে কিভাবে সজ্জিত আছে, সেইটার উপরে এটাকে আরো 3টা ভাগে ভাগ করা যায়। তো আমি যে 3টা চিত্র আঁকলাম, 3টার মধ্যেই আমি এই যে প্রথমে পর্দাটা আঁকার পর উপরে এক সারি কোষ আঁকছিলাম, এই যে এইখানেও একটাই সারি, আগের গোলাতে একটা সারি কোষ ছিল। তো এরকম যদি একটা সারিতে এক স্তরে সাজানো থাকে কোষগুলা,
এই যে এই শাড়িটা একটাই, উপর দিয়ে এগুলা প্রত্যেকটা এইখানে যতগুলা কোষ আছে ওই পর্দার উপরে একটা শাড়িতেই সাজানো। তো এইরকম হইলে তখন সেটাকে আমরা সাধারণ আবরণী টিস্যু বলবো। তো আবরণী টিস্যুর এবার আরেকটা প্রকার ভেদ করতেছি আমরা, যে কিভাবে তারা ভিত্তি পর্দার উপরে কয় স্তরে সাজানো আছে তার উপরে ভিত্তি করে আবার তিনটা ভাগে ভাগ করা। প্রথমটা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। এতক্ষণ যা যা দেখে আসছি তিনটাই ছিল সাধারণ আবরণী টিস্যু। আবরণী টিস্যু। ওকে, তো এরা কোথায় থাকে? ওই দেখলাম বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে ছিল, তারপরে বৃক্কের সংগ্রাহক নালিকায় ছিল, যেগুলো আমরা আগে দেখে আসছি সংগ্রাহী নালিকার মধ্যে ছিল। তারপর হচ্ছে একটু আগেও দেখে আসলাম অন্তঃপ্রাচীরে ছিল। আই মিন এই তিনটা কোষ যেখানে যেখানে ছিল সেইটারই মানে অবস্থানটা বলা আছে। এইবার এই যে কিছু আবরণী টিস্যু একাধিক স্তরে সজ্জিত থাকে, এগুলাকে একাধিক স্তর, সেটা হচ্ছে স্তর সংখ্যা কয়েক মিনিটের মধ্যে আবার চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ হচ্ছে কোষ বিভাজন চলতে থাকে। তো তো ৩-৪টা স্তর তুই এখন ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখলি, কয়েক মিনিট পরে সেটা আবার দেখা যাবে ৭-৮টা হয়ে গেছে। তো এরকম স্তর সংখ্যা এগুলো চেঞ্জ হইতে পারে, এই জন্য এটাকে ট্রানজিশনাল আবরণীয় বলে। ট্রানজিশনাল আবরণীয় বলে। তো পরেরটা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। আমি লিখতেছি স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, বা অন্যভাবে বললে স্তরীভূত। স্ট্র্যাটিফাইড, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এরা কয়েকটা স্তরে সাজানো থাকে, যেমন আবারও সেই ভিত্তি পর্দা, তার উপরে এই ধর একটা লেয়ার কোষের, এর উপর দিয়ে আরেকটা স্তর, এরপর এটার উপরে আরেক স্তর থাকবে। এরকম একাধিক স্তরে যখন সাজানো থাকবে তখন সেটাকে আমরা স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বলবো। সবার এইটুকু কি বোঝা হয়েছে? ওকে, এবার ওই যে ত্বকের যেটা বললাম, যারা ক্ষরণ করতে পারে, ক্ষরণকারী টিস্যুগুলা। তো এখন পরের যে ৩ নাম্বারটা, সেটার নাম হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। মানে জাস্ট এই স্ট্র্যাটিফাইড শব্দের সামনে আরেকটা ওয়ার্ড যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সিউডো। সিউডো, সিউডো স্ট্র্যাটিফাইড। এই সিউডো বানানটা এরকম, এরকম পি আছে সামনে একটা। তো এই সিউডো শব্দের অর্থ হচ্ছে ফেক বা মেকি। ফেক, যেটা অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে আছে কিন্তু আসলে সেটা না, ফেক। আচ্ছা, তো এইটা কিরকম? আমার দেখে মনে হবে এইটা বোধহয় স্তরীভূত, মানে হচ্ছে এই যে স্ট্র্যাটিফাইড, দেখে মনে হবে স্ট্র্যাটিফাইড মানে এরকম, কিন্তু অ্যাকচুয়ালি সে স্তরীভূত না, সে তাকে মনে হচ্ছে দেখতে সে এক স্তরেই সাজানো আছে। এটার রিজন হচ্ছে যদি কোষগুলোর আকার আকৃতি সেম না হয়, এই যেমন এখানে আকৃতি প্রায় সেমই ছিল, তো এইটা অনেকটা এরকম। তো আবারও সেই ভিত্তি পর্দা নিচে ধর কোষগুলো অনেকটা এরকম। ধর এখানে দেখে মনে হচ্ছে যে এখানে মনে হয় দুইটা স্তরে সাজানো আছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখ পর্দার উপরে একটাই, এই একটা কোষ, তারপরে আরেকটা কোষ, তারপরে আরেকটা কোষ, আরেকটা কোষ, মানে ওদের আকার আকৃতি সেম না হওয়ার কারণে মনে হচ্ছে দুইটা লেয়ারে সাজানো, তাই না? এই কথাগুলা কি বোঝা যায়? এই হামিম, বুঝতেছিস? মানে আকার সেম না হওয়ার কারণে মনে হচ্ছে যে
তারা দুইটা লেয়ারে সাজানো, কিন্তু আসলে একটা লেয়ারে, এই যে একটার পর একটা একটা করেই আছে। তো এরকম হইলে দেখতে মনে হচ্ছে স্ট্র্যাটিফাইড, মানে স্তরীভূত, কিন্তু আসলে তারা স্তরীভূত না। তো তখন সেটাকে আমরা বলবো সিউডো স্ট্র্যাটিফাইড। তখন এটাকে বলবো আমরা সিউডো স্ট্র্যাটিফাইড। এটাও আমাদের ওই যে আহ, ত্বকের মধ্যেই দেখা যায় আর কি। আচ্ছা, এখন আসি এই আবরণী টিস্যুগুলার লাস্ট প্রকারভেদ। প্রথমে ভাগ করলাম হচ্ছে আকার আকৃতির উপরে, তারপরে ভাগ করলাম কয় স্তরে সাজানো আছে তার উপরে। লাস্ট হচ্ছে এই আবরণী টিস্যুর কোষগুলো আবার কখনো কখনো কাজের প্রয়োজনে বিভিন্ন নতুন বিভিন্ন আকৃতি নিতে পারে, যেগুলোকে আমরা এগুলোর মধ্যে ফেলি নাই। তো এর একটু বিশেষ টাইপের রূপান্তরিত আবরণী টিস্যু। এদের কিছু উদাহরণ হচ্ছে, একটা হচ্ছে সিলিয়াযুক্ত, সিলিয়াযুক্ত আবরণী টিস্যু, মানে হচ্ছে আমাদের যে শ্বাসনালী, আমাদের যে শ্বাসনালী, এই যে ফুসফুস, যেটাকে ট্রাকিয়া বলে, এটা হচ্ছে ফুসফুস, এটা হচ্ছে শ্বাসনালী। তো এই শ্বাসনালীর প্রাচীরের ভিতরে যে কোষগুলা থাকে, এই শ্বাসনালীর প্রাচীরের ভিতরে যে কোষগুলা থাকে, এটাকে একটু জুম করে দেখে, এইখানে যে কোষগুলো আছে, এই কোষগুলার গায়ে, এই কোষগুলো আঁকলাম এখানে আমি, এই কোষগুলার গায়ে এরকম সূক্ষ্ম লোমের মতো কিছু অংশ থাকে, সূক্ষ্ম লোমের মতো কিছু অংশ থাকে, এগুলাকে বলা হয় সিলিয়া। এই সূক্ষ্ম লোমের মতো অংশগুলোকে বলা হয় সিলিয়া। এগুলা এরকম নড়াচড়া করতে পারে আমাদের ওই ইসের মধ্যে, শ্বাসনালীর মধ্যে কোনো বাইরের কোনো কিছু প্রবেশ করলে সেটা বের করে দিতে পারে, বা কফ বের করে দেওয়ার জন্য এরা কাজ করতে পারে। তো এই কোষগুলা বিশেষ প্রয়োজনে এরকম এক্সট্রা করে সিলিয়া যুক্ত হয়েছে তার ওই কাজের জন্য। তো এরকম একটা সিলিয়া যুক্ত আবরণী টিস্যু। তারপরেরটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত। ফ্লাজেলা সেটা হাইড্রার মধ্যেও থাকে। আর একটা কমন উদাহরণ হচ্ছে তোর ওই ইসের ব্যাকটেরিয়া। আমরা যদি ব্যাকটেরিয়া দেখি, একটা একটা ব্যাকটেরিয়া দেখতে এরকম, তো এই ব্যাকটেরিয়ার বাইরে দিয়ে এরকম সিলিয়া থাকে, এই যে একটু আগে যেটা লিখছি এরকম সিলিয়া থাকে, লোমের মতো কিছু অংশ। আর চলার জন্য কিছু বড় আকৃতির এরকম অংশ থাকে, এগুলাকে বলা হয় ফ্লাজেলা, যেটা দিয়ে সে সাঁতার কাটতে পারে। এরকম ব্যাকটেরিয়ার বডিতে আছে। আবার হাইড্রা, হাইড্রা দেখতে কেমন ছিল, এগুলাকে ফ্লাজেলা বলে। হ্যাঁ, হাইড্রা অনেকটা এরকম ছিল দেখতে। ওয়ালাইকুম আসসালাম। তো এই হাইড্রার বডির ভিতরে যে কোষগুলো আছে তার অনেক টাইপের কোষ থাকে তার বডির ভিতরে। তো কিছু কোষের মধ্যে এরকম ফ্লাজেলা যুক্ত থাকে, কিছু কোষের মধ্যে এরকম ফ্লাজেলা যুক্ত থাকে। এন্ডোডার্ম মানে হচ্ছে ভিতরের প্রাচীর, এন্ডো মানে ভিতরে, ডার্ম মানে ত্বক, ভিতরের ত্বক আর কি, অন্তত্বক। আচ্ছা, এবার আসি এই হাইড্রার মধ্যেই, হাইড্রার বললাম বডির মধ্যে অনেক টাইপের কোষ থাকে। কিছু কোষ থাকে হাইড্রার বডিতে এরকম, কোষগুলা এরকম, এই নিউক্লিয়াস আছে, আর বাইরে দিয়ে এরকম ক্ষণপদ যুক্ত। ক্ষণপদ মনে আছে অ্যামিবার মধ্যে যে ছিল, এইরকম হাইড্রার প্রাচীরে কিছু কোষ আছে যেগুলোর সাথে এরকম এক্সট্রা কিছু আঙুলের মতো অংশ থাকে। এগুলা দিয়ে সে খাবার গ্রহণ করতে পারে, খাবারটাকে ভিতরে নিয়ে যেতে পারে। তো এইটা হচ্ছে ক্ষণপদযুক্ত কোষ। আবার এই টাইপের কোষগুলো আমাদের ওই ইয়াতেও দেখা যায়, ওই যে আমাদের অন্ত্রে, ওই অন্ত্রে কিছু ওই যে ভিলাই যুক্ত যেটা ছিল আর কি, মনে আছে অন্ত্রের ভিলাই ছিল যে, ওই মনে পড়ে অন্ত্রের কোষের মধ্যে যে এরকম ভিলাই ছিল। তো আচ্ছা, এটা মেরুদণ্ড প্রাণীদের অন্ত্রেও দেখা যায়। আচ্ছা, এবার আসি আমাদের যে জনন টিস্যু, আই মিন শুক্রাণু আর ডিম্বাণু, এগুলাও একটু স্পেশাল টাইপের কোষ। এগুলা যেমন ধর শুক্রাণু, সেটা দেখতে এরকম হয়। শুক্রাণুর একটা
পর্শন থাকে, এরকম মাথার মতো পর্শন থাকে একটা, এখানে নিউক্লিয়াস থাকে, আর লেজের মতো আর একটা পর্শন থাকে। তো এই শুক্রাণুর কোষটা, এই পুরোটা একটা কোষ। এই কোষটাও একটা বিশেষ প্রয়োজনে এরকম ভাবে রূপান্তরিত হয়েছে যাতে সে, ওয়ালাইকুম আসসালাম, যাতে সে ওই ডিম্বাণু পর্যন্ত পৌঁছাইতে পারে। তাহলে এইটাও একটা বিশেষ টাইপের রূপান্তরিত আবরণী টিস্যু। ওকে, আজকে এই পর্যন্ত তোদের থাকলো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।